1982 সালে তাকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। সেই আমলে চেয়ারম্যানের পাশাপাশি আরেকজন এই ওয়ার্ড থেকে ইউপি সদস্য নির্বাচিত করেছিলেন। আমাকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন আব্দুল মোতালেব, যাকে আমরা মতো মেম্বার হিসেবে জানি। আমি আজকে তার বিদেহাত তার মাগফিরাত করি এবং তাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই নিয়ামত আলী পাড়ার কৃতি সন্তান। আমি বাংলাদেশ আওয়ামী লীগ করি, তখন ছাত্রাবস্থায় ছাত্রলীগের রাজনীতি করার সুবাদে যার স্নেহধন্যে সহযোগিতা পরামর্শ এটা দলীয়, যিনি বেশি উৎসাহিত করতেন, এনকারেজ করতেন, তার অনুপ্রেরণায় অনেক সময় এই পশ্চিম গাটিয়াডাঙ্গায় আওয়ামী লীগের পতাকা উজ্জীবিত করার স্বপ্ন নিয়েছিলেন মরহুম সত্তার মাঝি। আমি তার বিদেহাত তার মাগফিরাত কামনা করি, তাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করি। ভাইরা আমার, অনেকগুলো বিষয় আলোচনা করার আছে, সময় স্বল্পতার কারণে আমি সংক্ষিপ্তভাবে কিছু বর্ণনা করব। আমি ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করার পরে অনেক ষড়যন্ত্র, অনেক ঘাত প্রতিঘাত উতরিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা হয়, আবার মামলা হয়। আমার ইউপি সদস্যরা প্রস্তুতি নিয়ে টাকা খরচ করে নির্বাচনের কয়েকদিন পূর্বে মামলাজনিত কারণে নির্বাচন স্থগিত হয়। এই বেড়াজালে পরপর 3 বার এই 9টি ওয়ার্ডে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা কেউ শিল্পপতি নয়, তারা হয়তো পারিবারিকভাবে তেমন সচ্ছল নয়, কিন্তু তাদের বুক ভরা অনেক আশা। এই আশা কি? হয়তো তারা ওয়ার্ডের প্রতিনিধি নির্বাচিত হতে পারলে স্ব ওয়ার্ডের তারা উন্নয়ন করতে পারবে। এই আশা নিয়ে নির্বাচনের বারবার যখন নির্বাচন বন্ধ হয়, ইউসিআর জনগণ, বিশেষ করে আমার মেম্বাররা, যারা বিজিত হয়েছে, যারা বিজিত হননি, যারা নির্বাচন অংশগ্রহণ করেছে, সবাই হতাশ। আদৌ ইউসিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে কিনা? আল্লাহর রহমতে এই এলাকার মানুষের কথা আল্লাহ শুনেছেন, নির্বাচন হয়েছেন। অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন কত প্রকার ও কি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন আপনারা দেখেছেন। কোথাও কোনো একটি বিশৃঙ্খলা ছাড়া সম্পূর্ণ নিরপেক্ষভাবে আপনারা ভোট প্রদান করেছেন। আপনারা আপনাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করেছেন। এখানে কোনো এমপি, কোনো চেয়ারম্যান এবং আমি স্বয়ং কারো পক্ষপাত, কারো পক্ষ অবলম্বন করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করিনি। এটা কেন বললাম? আমি ছাত্র রাজনীতি থেকে জাতীয় সংগঠনের রাজনীতি করি। আমি গণতন্ত্রকে বিশ্বাস করি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি একজন নেতা নির্বাচিত হয়, সেই নেতা কখনো জুলুমবাজি করতে পারে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি একজন নেতা নির্বাচিত হয়, সেই নেতা কখনো অন্যায় করতে পারে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি একজন নেতা নির্বাচিত হয়, সেই নেতা কখনো বেশি শক্তি ব্যবহার করে জনগণকে জিম্মি করতে পারে নাই। সেই ধ্যান ধারণা থেকে বিগত জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিব। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায়, সরকারের সহযোগিতায় বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হিসেবে আপনাদেরকে উপহার দিয়েছি।
তাহলে ভাই আমি তো অটোপাস চেয়ারম্যান, আমি তো ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করি নাই। আমার ভাগ্য খুবই খারাপ। আমি যখন ছাত্র রাজনীতি করি 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে সত্তর মাঝি, শেখ মুজাফর, আখতারুজ্জামান বাবু সহ মেন্টল লাইট নিয়ে যখন জয় বাংলা স্লোগান দিয়ে গাটিয়াডাঙ্গায় প্রদক্ষিণ করি, ঠিক সেই নিয়ামত আলী পাড়ার অপোজিট আমাদেরকে আক্রমণ করে, এটা মারো মুরকুম বলে, আমার এখনো মনে আছে। আমি উড়ে এসে জুড়ে বসি নাই। আমি এই পশ্চিম গাটিয়াডাঙ্গায় ছোটবেলা থেকে আমার বড় ভাই চেয়ারম্যান থাকার সুবাদে আপনাদের নিয়ামত আলী পাড়ার আরেকজন কৃষি সন্তান, আমি যদি আজকে তার নাম না নিই, এই নিয়ামত আলী পাড়ায় আসাটাও আমার ব্যর্থ হয়ে যাবে। আবুল কাসেম মেম্বার, তিনিও নুরুল কবির চেয়ারম্যানের সাথে মেম্বারি করেছেন। এই নিয়ামত আলী পাড়া না আসলে আমি কাসেম মেম্বারের বাড়িতে মনে হয় রাতে ঘুমাতে পারতাম না। এই নিয়ামত আলী পাড়া আমার পরিবার, আমি এখনো মনে করি এটা আমার বাড়ি। কালের পরিক্রমায় কিছু উশৃঙ্খল যুবকের পক্ষপাতিত্বের কারণে ব্যক্তিগত কিছু বিষয় রাজনৈতিক ফায়দা লুটিয়ে বরাবরই আমার পরিবার এবং আমাকে বিতর্কিত করে। আমি তাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, সমস্যা থাকবে আলোচনা করেন, আমি পক্ষপাতিত্ব করি কিনা দেখেন। আলোচনায় বসবেন না, আমার কাছে আসবেন না, দূর থেকে আমার বিরুদ্ধে ফেসবুক, মিথ্যা মামলা, ষড়যন্ত্র। ষড়যন্ত্র তো ভাই আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হয়েছে। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের জমিনে ইসলাম প্রচারে নেমেছেন, অমুসলিম কাফেররা তাকে আক্রমণ করে দণ্ড মুবারক শহীদ করেছেন। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে নির্দেশ দিয়েছেন, মুহাম্মদের কাছে যাও, তার কাছে জিজ্ঞেস করো, তায়েফের জমিকে ধ্বংস করে দিব। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, আমি যদি অভিশাপ দিয়ে, আমি যদি প্রতিহিংসায় পড়ে এই তায়েফের জমিকে উল্টিয়ে দিই, তাহলে আমি ইসলাম কার কাছে প্রচার করব? এটাই ইসলামের মূল দর্শন। ভাই আমি তো চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, আমি যদি অন্যায়ভাবে পক্ষপাত দুষ্ট হয়ে কারো প্রতি অন্যায় অবিচার করে থাকি, আমি তো সারা জীবন চেয়ারম্যান থাকবো না, সারা জীবন নেতৃত্বে থাকবো না, আমার বিচার আল্লাহ একদিন করবে। সেজন্য আমি কোন সন্ত্রাসীর ভয়ে, কোন সন্ত্রাসী গোষ্ঠীর ভয়ে মাথা নত করে চুপ থাকি না। আমি একমাত্র ভয় পাই আল্লাহ এবং ইসলামের প্রদর্শিত নিয়ম বহির্ভূত কোন কাজে। এটাই আমার চরিত্র। আমি মুসলমান, আমি বাঙালি, আমি বাঙালি জাতীয়তাবাদে যে বিশ্বাস করে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা সংগঠনের কর্মী। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, কিসের ষড়যন্ত্র? সাবেক চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাহার করেছেন, পত্র পত্রিকায় সংবাদ প্রচারিত হয়েছেন, নির্বাচন কমিশন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাকে নির্বাচিত ঘোষণা করেছেন। সাবেক আরেক চেয়ারম্যান মামলাজনিত কারণে মনোনয়ন বাতিল হয়েছেন। ভাই এখানে আমার কি অপরাধ? রাষ্ট্রের আইন, নির্বাচনী আচরণ বিধি। তাহলে আমি যদি মনোনয়নের অযোগ্য হই, আমার মনোনয়ন দাখিল করার কোনো দরকার ছিল? শুরু হয়েছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি মোহাম্মদ আলক ভাই, আমার বড় ভাই,
আমি তাকে আগে যেমন সম্মান করতাম এখনো করি। ভাই, আপনার মামলার বাদী তো আমি না। আমি যদি মামলা করে বাদী হয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় প্রভাব বিস্তার করে আপনার মনোনয়ন বাতিল করতাম, তাহলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রভাকাণ্ড যাই বলেন সবকিছু করেন, মাথা পেতে নিতাম। আমি তো জানিও না নির্বাচনের বিধিবিধান মেনে নির্বাচন অফিসার মনোনয়ন যাচাই বাছাই, মনোনয়ন প্রত্যাহার, দাবে দাবে সময় দেয় না। তো মনোনয়ন বাতিল করেছেন, এখানে আমার কোনো হাত আছে? আরেকজন মনোনয়ন প্রত্যাহার করেছেন, এখানে আমার কোনো হাত আছে? অনেক কথা। যাই হোক, আমি চেয়ারম্যান হওয়ার পূর্বে আমি কোনো এমপিও না, উপজেলা চেয়ারম্যানও ছিলাম না। আহমদ হোসেন স্টেজে বসা, নিয়ামত আলী ফারাকে রক্ষা করার জন্য, ব্লক দেওয়ার জন্য আমি আর আহমদ হোসেন যেখানে যাওয়া দরকার ছিল সেখানে গিয়েছি। কেন? নিয়ামত আলী পাড়ার মানুষের প্রতি আমাদের পরিবারের ভালোবাসা। এই কাটিয়াডাঙ্গার মানুষের প্রতি আমার পরিবারের ভালোবাসার তাগিদে বারবার এই কাটিয়াডাঙ্গা উন্নয়ন বঞ্চিত। আমি এখনো আড়িয়ার ফাড়া, মুনার ফাড়া, লতার ফাড়া যখন যাই, আমার ওয়ার্ড মেম্বার আছেন, ভাই এই কালভার্টটা নুরুল কবির চেয়ারম্যানে দিয়েছেন, এখন জরাজীর্ণ, তুমি পারবা এই কালভার্টটা সংস্কার করতে? তখন আমার গর্বে বুক ভরে যায়। এই ওয়াইদার ফাড়া কোনো রাস্তা ছিল না, লতার ফাড়া কোনো রাস্তা ছিল না, মুনার ফাড়া কোনো রাস্তা ছিল না। আমার বড় ভাই শহীদ নুরুল কবির চৌধুরী অন্তত চলাচলের উপযোগী করেছেন। এটা বয়োবৃদ্ধরা হয়তো আজকে যুবকরা দেখে নাই, বয়োবৃদ্ধরা সবকিছুই জানেন। মতো মেম্বারের বাড়িতে আসলে ওয়াইদার ফাড়া যেতে বললে আমরা যেতাম না। কেন? যাওয়ার আগে প্রস্তুতি নিতে হবে, স্যান্ডেল হাতে নিতে হবে, কোমর সমান পানি। আপনারা নুরুল কবির চৌধুরীকে এই পশ্চিম গাটিয়াডাঙ্গাবাসী ভালোবেসেছেন বলে, সমর্থন দিয়েছেন বলে তিনি চেয়ারম্যানে থাকা অবস্থায় সরকারি বেসরকারি উন্নয়ন এই পশ্চিম গাটিয়াডাঙ্গায় ৮০ ভাগ সম্পন্ন হয়েছিল। আমি তার ছোট ভাই। ওই আমি যে দুর্ভাগা, আপনারা আমাকে ভালোবাসেন কিনা ভালোবাসেন না সেটার পরীক্ষায় আমি দিতে পারি নাই, অবতীর্ণ হতে পারি নাই। কারণ নির্বাচনের আইন অনুযায়ী আমার সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা নাই, আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করেছেন। এটাও হয়তো আল্লাহ প্রদত্ত একটা বিষয়। হায়াত, মত, দন, রিজিক নিয়ন্ত্রণ করে একমাত্র আল্লাহ। নির্বাচন ইউপি সদস্যরা শপথ নিলেন, দীর্ঘ ৬ মাস মামলা মোকদ্দমার বেড়াজালে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাই, যিনি বৈধতার ৬ মাস অতিক্রান্ত হলেও চেয়ারম্যান, তিনি বোর্ড অফিসে আসেন না। মানুষের সেবা বিঘ্নিত হচ্ছে। আজকে যে রাস্তাটা টেন্ডার হয়ে ব্রিকসলিন হয়েছে, আমি তখন চেয়ারম্যান ছিলাম না, কন্ট্রাক্টর আসে না, এই রাস্তাটা আমি এমপি সাহেবকে বলে, তখন এমপি সাহেবের সাথে মানিক সাহেবের সাথে সম্পর্ক খারাপ, টেন্ডার করিয়েছি, কন্ট্রাক্টর আসে না, অনেকটা জোর করে কন্ট্রাক্টরকে বললাম, ভাই এই রাস্তাটা ব্রিকসলিন করে দেন। হয়েছে। বিগত ভয়াবহ বন্যায় কি দেখলাম? মানুষের বাড়ির চাল পানির তলে,
গবাদি পশু, হাঁস মুরগি, ধানের গোলা, ইভেন দাঁড়িয়ে থাকার মতো এই পশ্চিম গাটিয়াডাঙ্গার বাড়িগুলোতে কোনো কিছু ছিল না। সৌদি আরব থেকে আরেকজন এই 9 নম্বর ওয়ার্ডের মেহেদিপাড়ার জসিম আমাকে টেলিফোন করলো। তার শ্বশুর বাড়ি যে খন্দকার পাড়া আমি জানতাম না। তার শ্বশুর বাড়ির লোকজনকে উদ্ধার করার জন্য আমাকে টেলিফোন করলেন। আমি বললাম নৌকা নাই, আগে বন্যা হলে আমরা নৌকা দিয়ে ওয়াইদার ফাড়া, মুনার ফাড়া, লতার ফাড়া এখানে ঘুরতাম, বেড়াতাম, আনন্দ করতাম। এখন ত্রাণ দেওয়ার মতো একটা মানুষ, রেস্কিউ টিম দিয়ে উদ্ধার করার মতো একটা নৌকা আমরা এই বন্যায় পাই নাই। কারণ দীর্ঘদিন ধরে এই ধরনের ভয়াবহ বন্যার সম্মুখীন আমরা হই নাই। পাশাপাশি আর একটা কারণ আছে, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সুবাদে এই ডলু নদীতে আমিরাবাদ থেকে হিলমিলি পর্যন্ত 10টা ব্রিজ, যেগুলো কিয়া পারাপার হতো, নৌকা দিয়ে মানুষ পারাপার হতো, এই 10টি নৌকা বিলুপ্ত। এটাই হলো বাস্তবতা। আমার এই ওয়ার্ডের গ্রাম পুলিশ সাদ্দাম আমাকে ফোন করলেন, স্যার আমি আসতেছি, একটা নৌকা পেয়েছি, নৌকা নিয়ে। এই যে কথা হলো, আর তার সাথে সংযোগ করতে পারি না। কেন? কারেন্ট নাই, মোবাইলের নেটওয়ার্ক নাই। সাদ্দাম আসবে, নৌকাটা নিয়ে একটু 9 নম্বর ওয়ার্ডে ঘুরে আসবো, আর সাদ্দামের দেখা নাই, টেলিফোনও বন্ধ। হাজারো চেষ্টা করেও এই ভয়াবহ বন্যার সময়, দুর্যোগের সময় অনেকভাবে আমার ইউপি সদস্য নবীর হোসেন, সাদ্দাম, আমার সাথে যাদের যোগাযোগ হয় তাদের মাধ্যমে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। সরকারি ত্রাণ, শহীদ গোলাম হোসেন ফাউন্ডেশনের ত্রাণ, আমার ব্যক্তিগত ফান্ডের ত্রাণ। আরেকটা বিষয় আমি বলি, আমরা পশ্চিম গাটিয়াডাঙ্গাবাসী কৃতজ্ঞতা স্বীকার করি না, গুণীজনকে সম্মান করতে জানি না। এই যে চট্টগ্রামে না, এই পশ্চিম গাটিয়াডাঙ্গার কৃতি সন্তান, আমার আত্মীয়, আমার বন্ধু আবু আহমেদ সিদ্দিকী, সিলেটের বিভাগীয় কমিশনার, আমি তাকে ফোন করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে অনুরোধ করে তার মাধ্যমেও 500 লোকের জন্য ত্রাণ সংগ্রহ করেছি। আমি ছোটবেলা থেকে রাজনীতি করি। রাজনীতি কেন করি? মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। তা আমি কেমন করে মানুষের ভাগ্য পরিবর্তন করব? মানুষের ভাগ্য তো পরিবর্তন করে একমাত্র আল্লাহ। আল্লাহর রহমত থাকলে, সৎ পথে থাকলে, নেতৃত্বের সঠিক নেতৃত্ব যদি আমি এখানে বাস্তবায়ন করতে পারি, আপনারা আমাকে সহযোগিতা করবেন না? আপনারা সহযোগিতা করলে উন্নয়ন ত্বরান্বিত হবে, আপনারা অসহযোগিতা করলে উন্নয়ন ব্যাহত হবে। কিরকম অসহযোগিতা? 2 বারই আমি প্রথম বছর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে পবিত্র উমরা হজ পালনের জন্য সৌদি আরবে গেলাম। 9 নম্বর ওয়ার্ডে বিক্ষিপ্ত একটি ঘটনা, একটা ছোট্ট শিশু সহ আহত হলো। ঈদ মানে আনন্দ। এই 9 নম্বর ওয়ার্ডের মানুষ কি আর ঈদ করতে পেরেছে? কারো মনে কি হাসি ছিল? ছিল না। ঠিক এই বছর ঈদের 2 দিন আগে এই নিয়ামত আলী পাড়ায় ঠিক একই কায়দায় একটা বয়োবৃদ্ধ মহিলা, যে সত্তর মাঝির কথা আমি বললাম আমাকে স্নেহ করত রাজনীতি করার সুবাদে, তার বউটা পর্যন্ত তাদের কাছ থেকে রেহাই পায় না। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং সুষ্ঠু বিচার দাবি করি। I don't care anybody, Almighty of Allah. আমি সত্য কথা বলতে যেমন শিখেছি,
আমি ইউসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে গ্রাম আদালত পরিচালনা করার সময় ডানে বামে আত্মীয় পরিচিত দলীয় কর্মী না, এটা পার্থক্য না করে সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করেছি। যতটুকু পেরেছি সমাধান করি। অনেকগুলো ছোটখাটো বিষয় এখানে আমার ইউপি মেম্বার জনগণকে বলি, ভাই আমার তো 9টা ওয়ার্ড, আমাকে 9 জন মেম্বার দিয়েছেন, তাদেরকে ভোট দিয়ে প্রতিনিধি করেছেন, হয়তো বয়সে ছোট, কিন্তু তাকে ভোট দিয়ে তো আপনারা নেতা নির্বাচন করেছেন। সে বসে মীমাংসা করবে, কারণ এই ওয়ার্ডের মেম্বার, এই ওয়ার্ডের প্রত্যেকটা বাড়ির কাঁটা থেকে ফাঁকঘর পর্যন্ত তার নখদর্পণে আছে, কে ভালো কে খারাপ। তার থেকে আমি চেয়ারম্যান হয়েছি, যদি বলি যে না মেম্বার বসো আমি এই বিচার করব, আমি তো সেই প্রক্রিয়ায় বিচার করি না। এই নিয়ামত আলী পাড়া স্বনামধন্য একটি পাড়া। এই নিয়ামত আলী পাড়ার মানুষ ব্যবসায়ী, প্রবাসী, বারবার দীর্ঘকাল থেকে এই 9 নম্বর ওয়ার্ডে কিছু উঠতি বিপদগামী যুবক তাদেরকে ব্যবহার করে এক শ্রেণীর রাতারাতি রাজনীতিবিদ বনে যাওয়া, যার কোনোদিন রাজনীতি করার সুযোগ হয় নাই। আমি জানি না কোন কলেজ কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে শুরু হলো ষড়যন্ত্র। আমার মেম্বাররা জানেন যে উন্নয়নও করতে পারবো না, কোথাও কোনো এক ফের বা মাটিও ফেলতে দিবে না। ফেলতে না দিলে আমার কি করার আছে? এখন মোস্তাক আমাকে কয়েকটা দাবি দিয়েছেন, এই দাবি বাস্তবায়ন করতে গেলে আমি আর মোস্তাকের দ্বারা সম্ভব না, সবার সহযোগিতা করা সম্ভব। এখানে যদি রাস্তাটা বড় করতে হয়, বাঁধতে হয়, এখানে আমার বাবার পৈতৃক সম্পদ নাই, সরকারি কাশ জমিও আছে কিনা আমি জানি না। তাহলে একটা চেয়ারম্যান হয় কাশ জমি না হয় নিজের জমি, যেমন ইচ্ছে তেমন ব্যবহার করতে পারবে। এখন ভাই আরেকজনের জমি স্কেবেডা দিয়ে ফাঁসে পুকুর বানিয়ে রাস্তা বাঁধার নামে স্কেবেডারের তেলের টাকা চাঁদা তোলে, সরকারি বরাদ্দ ব্যক্তিগত টাকা পকেটে নিয়ে হুমকি ধমকি দিয়ে মানুষকে জিম্মি করে। এই ধরনের উন্নয়ন আমি করব না। এখানে যাদের জমি আছে তারা যদি সবাই সহযোগিতা করে আগামী 6 মাসের মধ্যে, যেহেতু আমাদের এখানে 40 দিনের কর্মসূচি, মাটির কাজ সাতকানিয়া লোহাগাড়ায় নাই, টিয়ার কাবিকা দিয়ে হলেও 2-3 পর্যায়ে হলেও এই রাস্তাটা আমি মেরামত করার সাহস যোগাই, যদি না আপনারা জমি দিয়ে সহযোগিতা করেন। আমি চেয়ারম্যানের ক্ষমতা ব্যবহার করে আরেকজনের জমি বিনষ্ট করে জোর করে চাঁদা নিয়ে রাস্তা করে দিয়ে আমার কি উপকার হবে? এই ধরনের কর্মকাণ্ড আমি করব না। আপনারা সহযোগিতা করলে চাঁদাও দিতে হবে না, সরকারি বরাদ্দ দিয়ে এই রাস্তাটি আমি করে দেব। আমাকে একটা প্রজেক্ট দিয়েছেন, শপথ নেওয়ার পরে স্বাভাবিক কারণে মানুষের আত্মীয়র প্রতি দুর্বল থাকে। এখানে আমার বোনের বাড়ি, আমার বাগিনা শহীদ বলে যে আমাদের মসজিদে যাওয়ার রাস্তাটা দেন। স্বাভাবিক, আমি তো মানুষ, এটার জন্য আমি ক্ষমা চাই, কারণ তখন আমরা শপথ নিয়ে পরিষদ গঠন করিনি। আমি একটা বরাদ্দ দিয়ে শহীদ আমার বাগিনা হলেও এই উন্নয়নের কাজ কিন্তু বাস্তবায়ন করেছেন আমার নবী। আমাকে আহমদ হোসেন বললেন রাস্তাটা করে দেন, এই রাস্তাটা বাস্তবায়ন করবে আমার ওয়ার্ড মেম্বার আহমদ হোসেন। আমার সাথে ভালো সম্পর্ক, সে করবে, নবী বসে থাকবে, এই ধরনের কাজও আমি করি না। কারণ আপনারা তাকে প্রত্যক্ষ ভোট দিয়ে আপনাদের ওয়ার্ডের আপনারাই নেতা নির্বাচন করেছেন, আমি নেতা নির্বাচন করি নাই। আপনারা যাকে সম্মান করেছেন আমিও তাকে সম্মান করে
এই কাজগুলো করি। সরকারি বরাদ্দগুলো সঠিকভাবে বিভাজন করে কিনা আপনারা আমি চলে যাওয়ার পরে এই ওয়ার্ডে যে প্রতিনিধিত্ব করেন তাকে প্রশ্ন করবেন। বিজিডি, বিজিএফ, হতদরিদ্র এবং ন্যায্য মূল্য, আমি তো কোনো পরিবর্তন করি না। আড়িয়ার ফাড়া সড়কের সংস্কার করেছি, ওয়াইদার ফাড়া সড়কের ব্রিক সলিড দ্বারা সংস্কার করেছি, মুনার ফাড়ার কালভার্ট অনুমোদন হয়েছেন, হাটুভাঙ্গা ডালা রোড আপনারা আমত হোসেন, আবুল খায়ের বীর মুক্তিযোদ্ধা, ওদের বাড়ি থেকে গেলে একটু কার্পেটিং, লতাফিরের বাজারের এদিকে কার্পেটিং, মাঝখানে মাটি ইটু নাই, এটাও অনুমোদন করিয়েছি। বিগত 7ই জানুয়ারির নির্বাচনে এম এ মোতালেব সিআইপি এমপি হওয়ার পরে পূর্বে এই এলাকায় গণসংযোগে নিয়ে এসেছিলাম। আমি গাঠিয়াডাঙ্গা মাদ্রাসায় একটা সভা করে তো চলে যেতে পারতাম। আমি তাকে এই 9 নম্বর ওয়ার্ড আডিয়ার ফাড়া, মুনার ফাড়া, ওয়াইদার ফাড়া হয়ে আমার বাড়িতে নিয়ে গেছি। তার গাড়িতে দূরতা কতক্ষণ মোটরসাইকেল সরে, মোটরসাইকেল থেকেও নেমে গেছেন। সরকারি কোন জায়গায় 17টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, মাননীয় এমপি সাহেবের একটা বরাদ্দ এসেছেন, তালিকা চেয়েছেন। আমি তখন তাকে বললাম, আপনি পশ্চিম গাঠিয়াডাঙ্গার কোন রাস্তাটি করবেন? আমি রাস্তার নাম বলিনি। কবাই পশ্চিম গাঠিয়াডাঙ্গায় কোন রাস্তা করবো, মানে কোন রাস্তাই তো নেই। অন্যান্য চেয়ারম্যানরা বিরোধিতা করা সত্ত্বেও পশ্চিম গাঠিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসা থেকে ওয়াইদার ফাড়া হয়ে কাঞ্চনা জোটপুকুরিয়া সড়ক অনুমোদন করিয়েছি। হাটুভাঙ্গা ডালা রোড, যেটা বৈকের বড় বাড়ি হয়ে লতাফির বাজার, এটা অনুমোদন করিয়েছি। আমার বাড়ির সামনে যে কান মোহাম্মদ বাড়ি থেকে গোলারঘাট হয়ে পশ্চিম গাঠিয়াডাঙ্গা হাই স্কুল, এই রোডটাও সংস্কারের অনুমোদন করিয়েছি। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতায় এইবারে এমপি মহোদয় 8.5 কোটি টাকা ইউসিআই ইউনিয়নে বরাদ্দ দিয়েছেন। এই কাজগুলো বাস্তবায়ন হলে, এই কাজগুলোর দৃশ্যমান হলে আপনারা তখন বলতে পারবেন এটা একটা মাদ্রাসা এবং মসজিদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এই কথাগুলো বলতাম না, কারণ আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে বিভিন্ন সময় দাওয়াত দিল, রাষ্ট্রীয় সরকারি বিভিন্ন কারণে অকারণে আমি আপনাদের সামনে কথা বলার সুযোগ হয় নাই। আজকে এই নিয়ামত আলী ফাড়ার মোস্তাক সহ যারা এই মসজিদ মাদ্রাসা পরিচালনা কমিটি আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি তাদের কাছেও আজীবন কৃতজ্ঞ থাকবো। কারণ তারা যদি এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত না করত, দাওয়াত করে না আনতো, আমি এই 2-1টি কথা বলারও আপনাদের পাশে, আপনাদের সামনে সুযোগ হতো না। সেটার জন্য তাদের কাছেও আমি কৃতজ্ঞতা জানাই, আমাকে 2-1টি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিগত বন্যার পরে এখানে মোস্তাকের কথায় আসি। মোস্তাক বলেছেন ব্লগের কথা, আমার ইউপি সদস্য হয়তো বলো না, আমি জানি না। আমার ইউপি সদস্যকে অনুরোধ করব, যেটুকু পরিষদের কাজ আপনার ওয়ার্ডে আমরা যেটুকু কাজ করি এটুকু বলবেন, যেটুকু বাস্তবায়ন করি এটুকু বলবেন। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে এনে এই নিয়ামত আলী ফাড়ার ব্লক ফাটন দেখিয়েছি। উনি একটা প্রস্তাবনা পাঠিয়েছেন, সেটা অনুমোদন হয়েছে, আমার হোয়াটসঅ্যাপ আছে। আমি বেঁকে বসলাম, সংস্কার করলে হবে না। হিলমিলি থেকে গোলাঘাট পর্যন্ত এই ডলু নদীর পার বেড়িবাঁধ হিসেবে এটার সংস্কার করতে হবে, এটার দাবি জানিয়েছি। এমপি সাহেবের রেডিও লেটার দিয়ে পানি উন্নয়ন বোর্ডে দিয়েছি। গোলারঘাট থেকে পশ্চিম গাঠিয়াডাঙ্গা হাই স্কুল পর্যন্ত রাস্তাটা কার্পেটিং এলজিডি করেছেন।
লাগলো বিবাদ। পানি উন্নয়ন বোর্ড বলতেছে আমার রাস্তা, এলজিডি কেন সংস্কার করেছ? আমার অনুমতি না নিয়ে এই বিপাকে পরে এখন একটু সময় লিঙ্গার হচ্ছে। আমি আমার মাননীয় এমপি এম এ মোতালেব সিআইপি কে গোলারঘাট থেকে হিলমিলি মুখ পর্যন্ত শুধুমাত্র নিয়ামত আলী পারে না, ব্লক দিয়ে পশ্চিম গাটিয়াডাঙ্গা বাসীকে বাঁচানোর আহ্বান জানিয়েছি। তিনি এই প্রকল্পগুলো পানি উন্নয়ন বোর্ডে দিয়েছেন। আমরা বিগত বন্যার পরে পানি সম্পদ মন্ত্রীকে নিয়ে ডোলো নদী এবং শঙ্খ নদী ঘুরে দেখার কথা ছিল, সুযোগ সময়ের অভাবে হয়নি। আমাকে সহযোগিতা করেন ধীরে ধীরে, ইনশাল্লাহ আমাকে যদি আল্লাহ হায়াত দেন, এই পশ্চিম গাটিয়াডাঙ্গার যতই অটোফাস চেয়ারম্যান গোলাগুলি বকাবকি খারাপ যত কিছু বলুন, একটু মাথায় রাখি না। কেন মাথায় রাখি না? 1998 সালের 9 অক্টোবর সন্ধ্যাবেলা আমি স্বয়ং ইউসিআর থেকে উপস্থিত, একদল উশৃঙ্খল যুবক পশ্চিম গাটিয়াডাঙ্গার তাকে নির্মমভাবে হত্যা করলেন। আমরা একটা মামলা করলাম, আইনের আশ্রয় নিলাম। মামলা করার সুবাদে ন্যায় বিচার সবার সুবাদে তারা আরো বেশি ক্ষিপ্ত হয়ে 2001 সালের 8 এপ্রিল আমার বড় ভাই শহীদ গোলাম হোসেনকে কাপুরুষের মতো মহিলা বেশে সাতকানিয়া সদরে তারা ব্রাশ ফায়ার করে তাকেও হত্যা করেছে। আবার আইনের আশ্রয় নিলাম। ওই হত্যা মামলার বাদী আমি। সার্দলীয় জোট সরকার অনেক নির্যাতন নিপীড়নের পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা হত্যা মামলায় আমাকে আসামি করে গ্রেফতার দেখিয়ে শহীদ গোলাম হোসেন নুরুল কবির হত্যা মামলার ফাইনাল রিপোর্ট দিয়েছেন। কোনো ঘটনাই হয় নাই। এটাই হলো ক্ষমতার অপব্যবহার। আমি দীর্ঘ 14 দিন কারাবরণ করার পরে নিজে নিজে সিদ্ধান্ত নিলাম আর রাষ্ট্রের কাছে বিচার চাইব না। কার কাছে বিচার চাইব? আল্লাহর কাছে। আমি পবিত্র ওমরা হজ ব্রত পালন করতে গেলাম। আল্লাহর ঘর তোয়াফ করে আল্লাহর কাছে আমার ভাই হত্যার বিচার চাইলাম। ইনশাল্লাহ আমি হত্যার বিচার পেয়েছি। কেন পেয়েছি? এখন আমি চেয়ারম্যান, আমি এখানে আসছি, আমার সাথে অনেকগুলো ছেলেগুলো আসছে। যদি আমি না আসতাম এই ছেলেগুলো আসতো না। এখন আমি আসছি, আমি আসার পরে যদি কারোর সাথে বেয়াদবি করে, কারোর প্রতি আক্রমণ করে, এটার দায়ভার আমার না? এটার দায়ভার আমার কিনা বলে? ঠিক 8 এপ্রিল সকালবেলা, তখন আমি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চাকরি করি। আমি সবেমাত্র ব্যাংকে প্রবেশ করার সাথে সাথে আমার কাছে খবর আসলো, তোমাকে বাড়ি যেতে হবে। আমার ভাইকে হত্যা করেছেন, মারা গেছেন, এই সংবাদ দেন নাই। আমি মৌলবীর দোকান আসার পরে দেখলাম রাস্তায় আওয়ামী লীগের লোকজন ব্যারিকেড দিয়ে মিছিল করতেছেন। কি হলো ভাই? গোলাম হোসেন ভাই মারা গেল। আমরা তো হত্যার বদলে আরেকজনকে হত্যা করিনি। নুরুল কবির চেয়ারম্যানকে মেরে ফেলেছেন, আরেকজনকে হত্যা করিনি। আমরা বিচার চেয়েছি, আদালতে মামলা করেছি। গোলাম হোসেন ভাই মারা গেল। সমগ্র চট্টগ্রাম সাতকানিয়ার মানুষগুলো প্রতিহিংসায় প্রতিশোধে জ্বলতেছে। দাফন করার সময় এই পশ্চিম গাটিয়াডাঙ্গায় ভারী অস্ত্র গোলাবর্ষণ করে প্রকম্পিত করতেছিল। তখনও শহীদ নুরুল কবির চৌধুরীর পিতাকে আমরা সপরিবারে চট্টগ্রাম শহরে অবস্থান করলাম। আমার বয়োবৃদ্ধ জ্যাঠা মারা গেলেন, দাফন করতে আসতে পারি নাই।
লাশ নিয়ে কথা বলতে গেলে অনেক কথা, অনেক ঘাত প্রতিঘাত উপড়িয়ে এই আমি নিজে ইউসিআর উন্নয়ন ত্বরান্বিত করার জন্য নিজেও মৃত্যুকে আলিঙ্গন করে আপনাদের সেবা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমি মৃত্যুকে পরোয়া করি না। শুধু তারা নুরুল কবির গোলাম হোসেনকে হত্যা করে ক্ষান্ত হয় নাই, এই পশ্চিম গাটিয়াডাঙ্গা আমার জেঠাতো বোনের ছেলে শহীদ ইয়াসিন, আমার জেঠাতো ভাই আবু তাহেরের ছেলে ইকবাল হোসেন টিটুকে আহত করেছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করিয়েছি চিকিৎসার জন্য। দেখাশোনার জন্য মাহমুদুল হক চৌধুরীর বাতিজা আমার জেঠাতো বোনের ছেলে ইয়াসিনকে ওখানে রেখেছি। ওখান থেকে অপহরণ করে মহসিন কলেজে নিয়ে গিয়ে নির্যাতন করে তাকেও হত্যা করা হলো। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আবার কোন সন্ত্রাসীকে আমি এবং আমার পরিবার আশ্রয় প্রশ্রয় দিই না। আজকে যারা এই পশ্চিম গাটিয়াডাঙ্গার ৯ নম্বর ওয়ার্ড নিয়ামত আলী পাড়ায় গুলি করে নিরহ মানুষকে গুলিবিদ্ধ করেন, তাদের কাছে আহ্বান করব, আসুন আলোচনা করি, সমস্যার সমাধান করি। রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের মধ্য দিয়ে এই পশ্চিম গাটিয়াডাঙ্গার উন্নয়নের যে দায়িত্ব আল্লাহ এবং আপনারা আমাকে দিয়েছেন, ইনশাআল্লাহ সবাই যদি একযোগে সহযোগিতা করেন আমি বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। এটাই হলো রাজনীতি, এটাই হলো মানবিকতা। এখানে একজন গুলিবিদ্ধ হয়েছেন, মামলার 1 নম্বর আসামি আবু সালেহ। এটা কমন বিষয় ভাই। আমি তো এদিকে আসিও না, যাইও না। আমি যদি প্রতিশোধ পরায়ণ হতাম, আমার ভাইয়ের হত্যাকারীরাও আজকে আমাকে ফুল দিয়ে বরণ করে। স্বঘোষিত হত্যাকারী, আমি তাদেরকেও আলিঙ্গন করি, তাদের সাথে আলিঙ্গন করি। কেন? ওই যে বিচার চেয়েছি কোথায়? হানে খাবায়। কি করে? তোয়াফ করে। হিংসা, লোভ আল্লাহ যাতে আমার মধ্যে না দেয় সেটার জন্য বারবার পবিত্র হজ ব্রত পালন করতে যাই। আল্লাহর কাছে বলি, তুমি আল্লাহ সমান যতটুকু মানুষের সেবা করার সুযোগ দিয়েছ, যাতে করে আমার ভিতরে মনুষ্যত্বের আড়ালে অমানুষের জন্ম না নেয়। প্রতিহিংসা যাতে আমার মনে না আসে, আমি যাতে ন্যায় বিচার সুনিশ্চিত করতে পারি, সরকারি বরাদ্দগুলো সঠিকভাবে বিভাজন করতে পারি। ভাই ঠিক আছে, নিয়ামত আলী পাড়া মানুষকে আমার সেবা পায় না, আমার সহযোগিতা পায় না। হতদরিদ্র, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, অনেকগুলো ভাতা সরকারের। আমি মনে করি একটি ওয়ার্ডের জনগণের 80% মানুষ ইউনিয়ন পরিষদের সেবা পায়। 80%। কিভাবে? হতদরিদ্র, বিধবা, বয়স্ক, বিজিডি, বিজিএফ, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, তারপর হলো প্রেগনেন্সি। একটা গর্ভবতী মা 37,000 টাকা পায়। এখানে তো গরিবের বউকে দিতে বলো নাই, গর্ভবতী মাকে দিতে বলেছেন। যারাই আমাকে দেয়, নবী এই ওয়ার্ডে পায় গর্ভবতী ভাতা, কেন এই ওয়ার্ডে তো আমাকে সমর্থন করে না? এই ওয়ার্ডে পায় কেন? জনশ্রুতি আছে না, চেয়ারম্যান গাটিয়াডাঙ্গা প্রবেশ করতে পারবে না, এই এলাকায় আসতে পারবে না। তাহলে এগুলো তো বরাদ্দ বঞ্চিত হওয়ার কথা ছিল, বরাদ্দ বঞ্চিত হওয়ার কথা ছিল না। পাই কেন? এখানে টিসিবির পণ্য পায়, এখানে হতদরিদ্র 15 টাকা কেজিতে চল পায়। তাহলে আমি কি পক্ষপাতিত্ব করলাম?
এটা তো আমার পকেট থেকে দিচ্ছি না, এটা রাষ্ট্রের একটা দায়িত্ব, বিভাজনের দায়িত্ব আসছে মাত্র আমার কাছে। আমি যদি সঠিকভাবে ওয়ার্ড ভিত্তিক বিভাজন না করি, আল্লাহ আমাকে কিয়ামতের পাটে ধরবে না। তোমাকে একটি মাত্র ছোট্ট দায়িত্ব দিয়েছিলাম, তুমি তো সঠিকভাবে পালন করতে পারো না। আমি ওসিয়ার গুটিকে সন্ত্রাসের বই এগুলা করি না, আমি একমাত্র আল্লাহকে ভয় করে এই সঠিক বিভাজনগুলো করি। আমি খুব ব্যথিত, খুব মর্মাহত একটি বিষয়, সামাজিকভাবে আমরা কি পারি না এই সমস্যা সমাধান করতে? আমাদেরকে সামাজিকভাবে আগে আসতে হবে। যেমন নুরুল কবির চেয়ারম্যানের আমলে এই নিয়ামত আলী ফারাই কাশেম মেম্বার এই ওয়ার্ডের প্রতিনিধিত্ব করেছেন, কখনো দেখিনি আমাদের বাড়িতে বিচার যেতে, স্থানীয়ভাবে এটা সমাধান করেছেন। আব্দুল মোতালেব মতো মেম্বারকেও আমরা দেখেছি, আব্দুর রশিদকেও দেখেছি। আমি নবীকে উদাত্ত আহ্বান জানাবো, দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এটা আমি কখনো চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে বিবেচনায় আনি না। আমি চেয়ারম্যান, আমার ইউনিয়নের জনগণ, আমার মাথায় এটুকু কাজ করে এখন। আমি যতদিন চেয়ারম্যানের দায়িত্ব আছি, আমি ছোটবেলা থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে বিশ্বাস করি, এখনো আওয়ামী লীগের সংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত। কিন্তু জামাত করে, বিএনপি করে, আমার বিরুদ্ধে আচরণ করে, এই ধরনের মানুষ যখন আমি পাই, তাদেরকে সেবাটা আগে দিই। কেন? এটা নাগরিক সেবা। এখানে জাতীয়তা সনদ কি বিএনপির লোক পাবে না? পাবে না তো। আমি তো আমার কাছে চেয়ারম্যান পাবে, দিব না। যারা জামাত করে, আমি তো দাঁড়িপাল্লার চেয়ারম্যান না, আমি তো নৌকার চেয়ারম্যান, দিব না তো। এরকম কেউ যদি দৃষ্টান্ত দেখাতে পারে, কে বিএনপি, কে জামাত, কে সন্ত্রাসী, কে ভালো, কে ইমাম, কে মুয়াজ্জিন, সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে যার যতটুকু প্রাপ্য, সাথে সাথে আমি তাকে সেই সম্মানটুকু দেওয়ার চেষ্টা করি। তাহলে ভাই আমার বিরুদ্ধে তো ষড়যন্ত্র কেন? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র উন্নয়ন ব্যাহত করার জন্য, আমাকে ব্যর্থ চেয়ারম্যানে পরিণত করার জন্য। ভাই আল্লাহ যদি সহায় থাকে কারো প্রতি, হাজারো চেষ্টা করে আমার মৃত্যুটা অনেক সময় দেখছি না, বক্তৃতা অবস্থায় মানুষ মারা গেছে। হায়াত মতের মালিককে আল্লাহ, রিজিকের মালিককে আল্লাহ। তাহলে আমি কার কাছে হাত পাতবো? আল্লাহর কাছে হাত পাতবো। আমি কার কাছে মাথা নত করব? আল্লাহর কাছে মাথা নত করব। কোন বিখ্যাত কুখ্যাত সন্ত্রাসীর কাছে আবু সালাম মাথা নত করে না। কোন কুখ্যাত বিখ্যাত সন্ত্রাসীর কাছে আবু সালাম আপোষ করে না। এটাই হলো আমার অপরাধ। আপনারা সহযোগিতা করেন। আমি আবারও বললাম, এই নিয়ামত আলী ফারা আমার বড় ভাই শহীদ নুরুল কবির চেয়ারম্যান 1982-84 সাল থেকে প্রতিটা বাড়িতে আমি গিয়েছি। ছোটবেলায় এদিকে হাঙ্গর মুখ বেড়াতে গেল, কাশেম মামা আছেন, গেলাম। ওই যে আমার আর বড় ভাই বসে আছেন, আমার আব্বার সাথে আড্ডা দিত গোলারঘাট বাজারে। মুখ দেখে অনেকের এখন চিনি, কিন্তু যুব সমাজ যেগুলো এখন বেড়ে উঠেছে, যারা একটু একটু ফেসবুকে লিখতে জানে, তাদের সাথে আমার সাথে দেখাও হয় নাই। আজকে যারা এই ওয়ার্ডে যুব সমাজ ফেসবুকে লিখে আমার বিরুদ্ধে আচরণ করতেছেন, আমি তাদেরকেও আহ্বান করব। আমি মানুষ, আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আমার ভুল হইতে পারে, কোন কথায় আঘাত পেতে পারেন, হয়তো সবার সাথে আর ভালো ব্যবহার করি নাই। বসেন, আমার অপরাধ যদি হয়, আমি চেয়ারম্যান, আমিও সংশোধন হব। আমি চেয়ারম্যান, এটার কোনো ফিলিংস আমার কাছে নাই।
আমি যদি চট্টগ্রামের আগ্রাবাদ আমার বাসা, ওখানে যদি চেয়ারম্যান হতাম তাহলে আমি চেয়ারম্যান এটা করতে পারতাম। এখানে আমি চেয়ারম্যানই করতে পারি না। কেন পারি না? এই যে কাশেম মামাকে যাই বোর্ড অফিসে, আমি তখন আর চেয়ারে বসতে পারি নাই, আমাকে দাঁড়িয়ে যেতে হয়। আমার কাছে আমার বোর্ড অফিসে যখন আমির হোসেন মেম্বার আসে, আমি তখন চেয়ারম্যানের চেয়ারে বসতে পারি না, কারণ আমি যখন অষ্টম শ্রেণীর ছাত্র ছিলাম, আমার ভাই যখন চেয়ারম্যান ছিলেন তখন তারা ওয়ার্ডের মেম্বার ছিলেন। এটার জন্য চেয়ারম্যানের ক্ষমতা, চেয়ারম্যানের পাওয়ার আমার গায়ে মাখি না। আমি আপনাদের মতো সাধারণ মানুষ। এটা আল্লাহ এবং আপনাদের দেওয়া সম্পদ। এই সম্পদকে আমি সঠিকভাবে পালন করব। আমাকে সরকারি বরাদ্দ মেরে, কারো প্রতি গুলি করে, কারো প্রতি জুলুম করে নিজের নেতৃত্ব এবং কর্তৃত্ব জাহির করার জন্য আমি চেয়ারম্যান হই নাই। আমার যদি যোগ্যতা থাকে, আমার যদি কোয়ালিটি থাকে, আমি আমার নিজ যোগ্যতা এবং কোয়ালিটির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে চেয়ারম্যান না হয়ে অনেক উন্নয়ন এই ইউনিয়নে করেছি। যদি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, ইনশাল্লাহ চেয়ারম্যান লাগবে না, এখানে অনেক উন্নয়ন করতে পারবো। অনেকক্ষণ কথা বলে ফেললাম, নিজের আবেগ অনুভূতিগুলো প্রকাশ করলাম। যারা এখনো বিপদগামী, যারা এখনো অস্ত্রবাজি বিশ্বাস করেন, যারা এখনো সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে এলাকা জিম্মি করার স্বপ্ন দেখেন, 1975 সালের 15 আগস্টের কালো রাত্রিতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিলেন। খুনিরা মনে করেছিলেন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলে বোধহয় এই দেশে আর আওয়ামী লীগ থাকবে না। 1975 সালের 15 আগস্টের কালো রাত্রিতে সেদিন খুনিদের সিদ্ধান্ত ভুল ছিল। কোন ব্যক্তিকে হত্যা করে কোন সংগঠনের মৃত্যু যেমন নাই, আমি জানি আমাকেও হত্যা করার ষড়যন্ত্র শুরু হয়েছে। তো আমি তো ভাই সবকিছু বুঝে শুনে ইউনিয়ন পরিষদের বোর্ড অফিসের চেয়ারে বসেছি। এটা নুরুল কবি চেয়ারম্যানকে হত্যা করলো। নুরুল কবি চেয়ারম্যান আসলো আজিজ মিছিল নির্বাচন করার পরে হাফেজ চেয়ারম্যানের অত্যাচার থেকে বাঁচানোর জন্য এই পশ্চিম গাড়িয়াডাঙ্গায়। আমরা তো বরাবরই নির্যাতিত পীড়িত পশ্চিম গাড়িয়াডাঙ্গাবাসীর পাশে থাকার চেষ্টা করি। নুরুল কবি চেয়ারম্যান সরকারি চাকরি করতেন সিএমপিতে। আজিজ মিছিল আমার মামা নির্বাচন করলো জাতীয় পার্টির আমল। ইব্রাহিম হলিল এমপি, আমরা তখন 6-7 ছাত্র, না আরো ক্লাস 5 বোধ হয়। তো এটা আমার নানা আজিজ মিছিলদের বাড়ি, আমার নানার বাড়ি হওয়ার সুবাদে ছোটবেলা থেকে যাওয়া আসা। আমার জেঠাতো ভাই আবুল বাসার, মিশফরের আব্বা, পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেছে আজিজ মিছিলের আপন বাগিনে। মানুষ ঘুমাতে পারে নাই হাফেজ চেয়ারম্যানের অত্যাচারের কারণে। কেন? আজিজ মিছিলকে সমর্থন করেছিল বলে। 1920 সাল, কথা অনেক, আজান দিবে। পরাধীন বাঙালি জাতি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ পৃথিবীতে এমন একটি সন্তান দান করেন যেই সন্তানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পারি। আল্লাহ বাংলাদেশের উত্তরবঙ্গের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 1920 সালের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ লুৎফর রহমানের পরিবারে জন্মগ্রহণ করার পরে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় মানুষের উপকার করা শুরু করলেন। কিভাবে? আমরা এখানে সবাই গ্রামের মানুষ। তিনি যখন 5ম শ্রেণীর ছাত্র, ওগর বর্ষাকালে তার বন্ধু যখন বৃষ্টিতে ভিজে স্কুলে গেলেন, বঙ্গবন্ধুর ডাক নাম ছিল খোকা। বঙ্গবন্ধু শেখ মুজিবের ছাতাটা তাকে দিয়ে ছাতা ছাড়া তার বাড়িতে গেলেন।
শেখ লুৎফর রহমান বঙ্গবন্ধুর পিতা যখন জিজ্ঞেস করলেন, তোমার ছাতা কোথায়? বঙ্গবন্ধু সেদিন তার পিতাকে বলেছেন, আমার সহপাঠী, আমার বন্ধু বৃষ্টি ভিজে থর থর করে কাঁপতেছেন, আবারও বৃষ্টি হচ্ছেন, আবার যদি বৃষ্টিতে ভিজে তার গায়ে জ্বর হবে, তাই আমি ছাতাটা আমার সহকর্মীকে দিয়েছি। বঙ্গবন্ধু তো একদিনে বঙ্গবন্ধু হয় নাই। পূর্ব পাকিস্তানের একে ফজলুল হক টুঙ্গিপাড়ার গোপালগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গেলেন পঞ্চম শ্রেণীর ছাত্র বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু একে ফজলুল হককে দাঁড়িয়ে বললেন, আমাদের স্কুলের ছাদ ফুটো হয়ে গেছে, আমাদের স্কুলের ছাদ মেরামত করতে হবে। সেই 1952 সালের ভাষা আন্দোলন থেকে 1971 স্বাধীনতা যুদ্ধে 6 দফা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচন, সংখ্যাগরিষ্ঠতার সহিত বঙ্গবন্ধুকে নেতা নির্বাচিত করলেন। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতার লোভে ষড়যন্ত্র শুরু করে অ্যাসেম্বলি কল না করে বঙ্গবন্ধুকে গ্রেফতার করলেন। সমগ্র বাংলাদেশের মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, দল মত নির্বিশেষে শেখ মুজিবের মুক্তির আন্দোলন করলেন। সে অনেক কথা। এক সময় পশ্চিম গাটিয়াডাঙ্গায় যখন আওয়ামী লীগের জনসভায় বক্তৃতা দেওয়ার পরে বাড়িতে চলে যেতাম, অনেকে বলতো, ভাই আওয়ামী লীগ মানে হিন্দু, আওয়ামী লীগ যদি কোনোদিন ক্ষমতায় আসে হিন্দুস্তানে পরিণত হবে, মসজিদের উলুধ্বনি দেওয়া হবে। 1996 সাল থেকে অদ্যাবধি একটা আওয়ামী লীগ ক্ষমতায়। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বের কোন রাষ্ট্রপ্রধান সরকারি অর্থায়নে মডেল মসজিদ নির্মাণ করে নাই। একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইসলামের খেদমত করে বলে ইসলামিক ফাউন্ডেশনের উন্নয়ন করেছেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের উন্নয়ন করেছেন, ফুরকানিয়া মাদ্রাসা মসজিদ ভিত্তিক গণশিক্ষার ব্যবস্থা করেছেন। আমরা যাদের বয়স 55-60, তখন তো হুজুর ছিল না, মির্জি, আমরাও পড়েছি, অনেক ভুলভাল আমরা পড়েছি। তাদেরকে বিকাল বেলা মসজিদে সহি কোরআন তালিম করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মসজিদ ভিত্তিক গণশিক্ষার ব্যবস্থা করেছেন। এই মসজিদে না থাকলে আমার সাথে যোগাযোগ করে ইসলামিক ফাউন্ডেশনে মসজিদ কমিটি আবেদন করবে, আমি অনুমোদন করাই দিব। এটাই তো ইসলামের সঠিক কাজ। এই মাদ্রাসার উন্নয়ন, এই মসজিদের উন্নয়ন বরাদ্দ চেয়েছেন, আমি আসলেও বরাদ্দ দিতাম, না আসলেও বরাদ্দ দিতাম। বা এটা কোন ধরনের কথা? বর্তমান সরকার আর্থসামাজিক উন্নয়নের বরাদ্দগুলো শুধুমাত্র মসজিদ, কবরস্থান, মাদ্রাসা, মন্দির। তাহলে ভাই মসজিদের বরাদ্দ দিয়ে তো রাস্তা করা যাবে না, মন্দিরের বরাদ্দ দিয়ে তো রাস্তা করা যাবে না, কবরস্থানের মাটি বরাদ্দ দিয়ে তো পিঠে বাড়ি করা যাবে না। তাহলে আমি কোথায় যাব? এটা আমার স্পেশাল কোনো পাওয়ার না। মাননীয় প্রধানমন্ত্রী, তাই আজকের এই অনুষ্ঠানে আমি আবারও উদাত্ত আহ্বান জানাবো, দু একজন যারা উশৃঙ্খলতায় এই ওয়ার্ডে করে আমাদের পশ্চিম গাটিয়াডাঙ্গার সুনামকে বিনষ্ট করে, তাদের কাছে আমি আপনাদের ভাই হিসেবে, আপনাদের পাহারাদার হিসেবে, আপনাদের সেবা প্রদানকারী হিসেবে, যারা বিপদগামী তাদের কাছে অনুরোধ করব, ভাই অনেক হয়েছে, আসুন আমরা, থাকবে সমস্যা থাকবে, আমরা গ্রাম আদালতে বিচার যাচ্ছে, সালিশ যাচ্ছে, বাইরে বাইরে জায়গা সম্পদ নিয়ে বিরোধ, এটা আমরা সমাধান করব। এখানে অনেক বয়োবৃদ্ধ লোকগুলো আছেন,
আমার কথাই যদি আপনারা মনে কোনো কষ্ট পেয়ে থাকেন, এখানে যুবক ভাইয়েরা আছেন, আমার কথাগুলো যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি অনেকটা আগে আবেগ আপ্লুত হয়ে গেছি যে আমার বাবার সাথে যারা চলতো, আমার ভাই নুরুল কবিরের সাথে যারা চলতো, আজকে তাদেরকে অনেক দিন পরে আমি দেখেছি। আমি আমার আবেগ ধরে রাখতে পারি নাই। গুণীজনকে সম্মান দিবেন। এখানকার অনেক গুণীজন, এখানে ডাক্তারও আছেন। এই মেহেদি ফরাই সোনামুন্ড ডাক্তার, আমরা তাকেও সম্মান করব। কারণ এই যে পুরকানিয়া, এগুলো না করলেও তো চলত। এই নিয়ামত আলী ফারায় মানুষ হওয়ার জন্য, মানবিক মানুষ হওয়ার জন্য, আমি আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, তাকে আমি জিপিএ 5 পেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখি না। আমি একটাই স্বপ্ন দেখি, আমি আমার ছেলে মেয়ে, আমার একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, আমার একটা মেয়ে কলেজে পড়ে, তাদের সাথে যখন বসি তখন বলি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাষ্ট্রপ্রধান হয়ে লাভ নাই, মানবিক মানুষ হতে হবে। মানুষের দুঃখে দুঃখী হতে হবে। নিরীহ মানুষ, নির্যাতিত মানুষের পাশে থাকতে হবে। এটাই আমরা পারিবারিক শিক্ষা পেয়েছি, এটাই আমরা এই পশ্চিম গাটিয়াডাঙ্গায় বাস্তবায়ন করতে চাই। সবাই আমার জন্য, আমার ভাই শহীদ নুরুল কবির গোলাম হোসেন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ, সাত্তার মাঝি, আব্দুল মোতালেব, আরো যারা মুরব্বিয়ান মৃত্যুবরণ করেছেন, তাদের এই সেলে সোয়াবের জন্য বিকাল বেলা দ্বিতীয় অধিবেশনে হুজুরদের কাছে মোস্তাক এবং আহমদ হোসেনের মাধ্যমে আমি দোয়া চেয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই ওয়ার্ডে মসজিদ সংস্কারের টয়লেট এবং অজুখানা ইনশাল্লাহ আমি করে দিব। মাদ্রাসা সংলগ্ন রাস্তার উন্নয়ন, এটা আমি চেয়ারম্যান যেদিন শপথ গ্রহণ করেছি, আহমদ হোসেন আমাকে ফোন করে কেমন আছে জিজ্ঞেস করে না, কোথায় গেলে আমি রাস্তাটা করতে পারবো। আমি বলি, কোথাও গেলে রাস্তাটা হবে না, তুমি বাসায় বসে থাকলে রাস্তাটা হবে। কারণ আমি কোথায় যাই ঠিক নাই, কোথায় আসি একটু আসতাম, কি জন্য, আমাদের রাস্তাটা করতে হবে। এই রাস্তাটা আহমদ হোসেন সর্বপ্রথম আমি ধরতাম, কারণ আমার এখানে 40 দিনের কর্মসূচি, আগের এমপি ভূমিহীন আমার সাতকানিয়ায় নাই। আমরা যে আদর্শ গ্রামগুলো দিয়েছি আমার এলাকা, একটা মানুষ হয়ে বাড়িগুলো পাইনি। কাগজে কলমে আমার ইউনিয়নে ভূমিহীন নাই, আগের এমপি। যাই হোক, এখানে 40 দিনের কর্মসূচি, গ্রামীণ অবকাঠামো, মাটির রাস্তা সংস্কার নির্মাণ, মুজিব শতবর্ষর নামে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামকে শহর করার একটা পরিকল্পনা নিয়ে সমগ্র বাংলাদেশে ব্যাপক উন্নয়ন করেছেন। আমার এখনো উন্নয়ন হয়ে গেছেন, যেমন সাবেক চেয়ারম্যান একটি বক্তৃতায় নদীর উপর একটা মাদ্রাসায় সাবেক এমপি সহ আমি লাইভে শুনেছি, আমার জন্য পৌরসভা থেকেও একটি মডেল ইউনিয়ন এবং একটি ফুল বাগান রেখে গিয়েছেন। আমি বাগানে বসে অটো পাস করে চেয়ারম্যানই চালাচ্ছি। ভাই, আপনাদের হাতে বিচারটা দিলাম, এখানে কি উন্নয়ন হয়েছে আমার সেটা আপনারাই ভালো জানেন। রাস্তাঘাটের অবস্থা দেখলে এদিকে চেয়ারম্যান হিসেবে আসতে ইচ্ছা করে না, নিজের কাছে লজ্জা লাগে। তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার মুরব্বীদের কাছে আমি এবং আমার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া চেয়ে আপনাদের সুখে দুঃখে এবং রাস্তাঘাটের উন্নয়ন। আরেকটা বিষয়, আহমদ হোসেন বলেছেন কবরস্থান, আপনারা কবরস্থানের জায়গা দেন, কবরস্থান সরকারি বরাদ্দ দিয়ে ইনশাল্লাহ নির্মাণ করে দেব। জায়গা আমার কাছে নেই, আপনারা জায়গা করলে
গণকবরস্থান বলছেন, মসজিদের নামে ওয়াকফ করে কবরস্থান নিয়ে। এখন আমাদের কাছে বিচার আসে যে কবরস্থানের জায়গা ওদের নাই, ওরা কবর দিতে পারবে না। মসজিদ এবং কবরস্থানে এগুলো হলো সার্বজনীন। একটা গরিব ভিক্ষু মারা গেলে ভাই কবরস্থান কেনার জন্য তার সামর্থ্য আছে, তাহলে কি তাকে ডোর নদীতে ভাসিয়ে দিবেন? এটার জন্য মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এগুলো হবে সার্বজনীন। প্রতিষ্ঠিত হাজী মোহাম্মদ মহসিন কলেজ করেছেন, প্রতিষ্ঠাতা আমরা দেখি নাই, তিনি এই দুনিয়াতে নাই, এখনো চলতেছে। প্রতিষ্ঠান কেউ না কেউ প্রতিষ্ঠিত করবে, তাকেও আমরা সম্মানিত করব। কিন্তু যেমন কিছুদিন পূর্বে আমার 5 নম্বর ওয়ার্ডে শাহ আলম মেম্বাররা, সাবেক এমপি, ইসলামিয়া স্কলার, আমি সহবাসা, চৌধুরী বাড়ি এবং চৌধুরী বাড়ি ছাড়া মসজিদের নাম দিতে হবে জায়গা চৌধুরী বাড়ির, তো মসজিদের নাম দিতে হবে চৌধুরী বাড়ি জামা মসজিদ। বর্তমানে এটার নাম আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা মসজিদ। এগুলো নিয়ে অনেক বিতর্ক। সাবেক এমপি সহ তার বাসায় আমি বসলাম, বলে যে না, জায়গা যাদের তাদের বাড়ির নাম দিতে হবে। আমি বললাম যে ওকে ডান, আমি একটা সত্য লজিক দিব। ইসলামের 4 খলিফার এক খলিফা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে মসজিদ কার? এখানে কি করা হবে? আল্লাহর প্রতি আনুগত্য স্বীকারের জন্য উযু কালাম করে 5 ওয়াক্ত সালাত আদায় হয়। কেন? সালাত তো বাড়িতে পড়া যায়, আমার তো মসজিদের দরকার নেই, নামাজ বাড়িতে পড়লে হবে না? হবে কিনা বলেন না? একটু কথা বললে আমার জন্য সুবিধা হবে। যদি বাড়িতে পড়লে নামাজ আদায় হয়, তাহলে কেন মসজিদ নির্মাণ করতে হবে? আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনা হিজরতের সময় মসজিদে কিবলাতিন, মসজিদে কুবা, যারা মক্কা মদিনায় হজ ব্রত পালন করতে গিয়েছেন তারা দেখেছেন এগুলো নির্মাণ করেছেন। কেন নির্মাণ করেছেন? 3 গ্রামের মানুষ যদি একসাথে কাতারবন্দী হয়ে নামাজ এবং সালাত আদায় করি, একে অপরের প্রতি প্রেম ভালোবাসা সৃষ্টি হবে, সমাজে হানাহানি রোধ হবে, অন্যায় অনাচার রোধ হবে। সেটার জন্য মসজিদ। এই মসজিদ কেন চৌধুরী মসজিদ? তো এমপি সাহেব ফতোয়া দিলেন, হয় তাহলে ছোট্ট করে হযরত ওমর ফারুক চৌধুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ দাও। আমরা যে হযরত ওমর ফারুক তো কোনোদিন চৌধুরী ছিল না। এই তর্ক বিতর্কে, যুক্তি তর্কে ইনশাআল্লাহ আমি ফাঁস করেছি। আমি চাই আলোচনা, আমি চাই ইসলামিক ধ্যান ধারণা বুকে ধারণ করে যারা আছেন আমার সাথে বসেন। এটা মাইকে বক্তৃতা দেওয়ার বিষয় না, ক্ষমতার অপব্যবহার করে না, নিজেকে জাহির করে আমি চেয়ারম্যান, আমি যেটা বলছি সেটা করতে হবে, আমি যেটা বলি সেটা সত্য, এই ধরনের কোন কর্মকাণ্ডে আমি সম্পৃক্ত থাকব না, ছিলাম না। যেদিন এই ধরনের মন মানসিকতা শয়তানের প্ররোচনায় নিজের মধ্যে হয়, চেয়ারম্যান থেকে পদত্যাগ করব। এটাই হলো আমার কথা। সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আবার সকলের প্রতি দোয়া চেয়ে এই পশ্চিম গাঠিয়াডাঙ্গার প্রত্যেকটা নাগরিকের জন্য দোয়া চেয়ে যারা বিপদগামী তাদেরকে আল্লাহ যাতে হেদায়েত দান করে, সঠিক বুঝার তৌফিক দান করে, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্যের জবানিকাপাত করলাম। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুল করিম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকলকে ধন্যবাদ। সাতকানিয়া অনলাইন মিডিয়া।